আমি একজন সুন্দরী মেয়ে ছিলাম এবং একা থাকতাম আমার বাড়িতে। একদিন একটা 5 বছরের ছেলে আমার কাছে এসে এমন এক ইচ্ছা প্রকাশ করল যা শুনে আমার প্রাণ প্রায় বেরিয়ে যাচ্ছিল। আমি কখনো ভাবিনি এত ছোট একটা ছেলে এমন স্পষ্টভাবে এই ইচ্ছা প্রকাশ করবে। কিন্তু কি করতাম, আমি সুন্দরী ছিলাম এবং টাকার খুব প্রয়োজন ছিল আমার। আমি ভাবলাম এই ছেলে আমার কি আর ক্ষতি করতে পারবে, খুব বেশি হলে 5-7 মিনিটই স্থায়ী হবে। তাছাড়া আমার তো দুদিক থেকেই লাভ ছিল। এই ভেবে আমি তার কথা মেনে নিলাম, যেন সে তার ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু যাকে আমি বাচ্চা মনে করে অনুমতি দিয়েছিলাম, সে তো পুরো রাত আমাকে চিৎকার করতে বাধ্য করেছিল। আমার বয়স 3 বছর ছিল, কিন্তু আমি আমার বয়সের তুলনায় অনেক ছোট দেখাতাম। টাকার প্রয়োজন ছিল আমার সব সময়, কিন্তু কোন উপায় বের হচ্ছিল না, কারণ আমার স্বামী অসুস্থ ছিল। একদিন আমি বাড়িতে একা ছিলাম এবং শাড়ির আঁচল ছাড়াই কাজ করছিলাম। তখন সেই 5 বছরের ছেলে আমাদের বাড়িতে এলো। যেভাবে সে আমাকে দেখছিল, আমি বুঝতে পারলাম সে কি চাইছে। নমস্কার করার পর সে বলল, দিদি, আমি একা আছি এবং আপনার সাথে একটা বিশেষ কাজ করতে চাই। একবার চেষ্টা করে দেখুন, আমি আপনাকে হতাশ করব না, বরং আপনার প্রত্যাশা পূরণ করব। আমি তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম। শরীরের গঠন ভালো ছিল, কিন্তু বয়সে ছোট ছিল। আমি তার কাছে ক্ষমা চেয়ে বললাম, আমি তোমার সাথে এ ধরনের কোনো ব্যাপার করতে পারি না। তুমি এখনো ছোট এবং আমার মনে হয় না যে এসব বিষয়ের জন্য তোমার বয়স হয়েছে। সে হেসে বলল, দিদি, আমার 5 বছরের অভিজ্ঞতা আছে। আমি 0 বছর বয়সী যখন থেকে এই কাজ করছি। আমার সামনে পেছনে কেউ নেই। আমি একাই আমার কাজে দক্ষ। আপনি আমার ওপর ভরসা করুন। আপনাকে কখনোই অনুতপ্ত হতে হবে না, বরং আপনি আপনার এই সিদ্ধান্তে খুশি হবেন। এবার আমি সত্যিই অবাক হলাম। সে বাচ্চা হয়েও একা এসব কিভাবে বলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার মা বাবা কোথায়? সে বলল, আমি একা, মা বাবা আর এই দুনিয়ায় নেই। প্রথমে এখানে ওখানে ঘুরতাম। তারপর আমি এই কাজ শুরু করলাম এবং আমার কাজ চলতে লাগলো। এখন আমি আমার কাজ বাড়াতে চাই, তাই আপনার সাথে কথা বলতে এসেছি। যদি আপনি আমাকে সঙ্গ দেন, তাহলে আমি আপনারও অনেক কাজে আসব। তার শেষ কথা শুনে আমি চমকে গেলাম। আমার সত্যিই এমন একজন মানুষের প্রয়োজন ছিল যে ছোটখাটো কাজ করতে পারে, এবং সে নিজেই আমাকে এই প্রস্তাব দিচ্ছিল। আর দ্বিতীয়ত, তার সাথে এই কাজ ঠিকঠাক হলে আমাকে মাসে টাকা পেতাম, যার মাধ্যমে আমার জীবন চলতে পারত সহজে। তবে পরে এই চিন্তাও এল যে যদি সে সময় মতো আমাকে টাকা দিতে না পারে, তাহলে আমার জন্য সমস্যা হয়ে যাবে। যাই হোক, সে 5 বছরের ছিল এবং আমি সহজেই তাকে আমার সব কথা মানাতে পারতাম। তাই নিজের সুবিধা দেখে আমি কাজ ঠিক করলাম, কারণ আমিও একা ছিলাম। আমি বাড়ির সাথে থাকা দোকান তাকে ভাড়ায় দিয়ে দিলাম। তার নাম ছিল অমন এবং সে বলল, দিদি, আমি দোকানেই থাক, কারণ আমার সামনে পেছনে কেউ নেই। এতদিন আমি রাস্তায় কাজ করতাম, এখন দোকানে করব। আমার কি আপত্তি থাকতে পারে? দোকান তো ছিলেই। আমি বললাম, তোমার যেটা ঠিক মনে হয় করো, শুধু সময় মতো আমাকে টাকা দিয়ে দিও। এরপর সে দোকানে মহিলাদের জিনিসপত্র কিছু এনে রাখল এবং এটা দেখে আমি অবাক হলাম যে 2-3 দিনেই তার কাজ চলতে শুরু করল। সারাদিন দোকান খুলে কাজ করত এবং তার দোকানে মহিলাদের ভিড় লেগে থাকত। রাতে সেই দোকানেই ঘুমাত। এতদিন ধরে এই দোকান ফাঁকাই পড়েছিল। আগে যখনই এটা ভাড়ায় দিয়েছিলাম, তখন কোনো গ্রাহকই আসতো না। কতবার ভাড়ায় দিয়েছিলাম, কিন্তু সবাই এই বলে ছেড়ে দিয়েছিল যে এই জায়গা ব্যবসার জন্য উপযুক্ত নয়। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে কখনো এই দোকান ভাড়ায় চলবে। কিন্তু সেই ছেলে না শুধু উপযুক্ত মূল্যে দোকানটা ভাড়া নেই, বরং তার কাজও চালিয়ে নিল। তবে অদ্ভুত ব্যাপার ছিল যে সে মহিলাদের জিনিসপত্র দোকানে রেখেছিল এবং মহিলারা তার কাছ থেকে জিনিসপত্র কিনতে আসত। কিছুদিন পর আমার আর অমনের মধ্যে ভালো কথা চলতে লাগলো। সে আমার ছোটখাটো কাজ করতে লাগলো। যখনই কিছু ভালো রান্না করতাম তাকে দোকানে পাঠিয়ে দিতাম।
দোকান আর বাড়ির মাঝে একটা ছোট দরজা ছিল। প্রয়োজনে সেই দরজা খুলে আমি অমনের সাথে কথাও বলতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগল। আমিও একরকম একাই ছিলাম, তাই আমন আমার জন্য ভরসা হয়ে উঠেছিল। আসলে আমার সন্তান ছিল না এবং আমার স্বামী রমেশ প্যারালাইসিসে আক্রান্ত হয়েছিলেন। তারপর তিনি বিছানায় পড়ে যান। বাড়ির খরচ খুব কষ্টে চলছিল। কখনো কেউ সাহায্যের জন্য টাকা দিয়ে যেত, কখনো কেউ। এমন অবস্থায় দোকান থেকে পাওয়া টাকা আমার জন্য আশীর্বাদ হয়ে গিয়েছিল। তাই আমি নিজেই অমনের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলাম, যাতে সে দোকান ছেড়ে না যায় এবং আমার নির্দিষ্ট আয়ু বজায় থাকে। কিন্তু আমি কি জানতাম যে যাকে 5 বছরের ছোট ছেলে ভাবছি, সে এত সোজাসাপটা নয়। সেই ছেলেটা তো কিছুদিনের মধ্যে আমার দুনিয়া উল্টে দিয়েছিল। আমাদের মধ্যে কিছুটা ঘনিষ্ঠতা বাড়ল এবং আমি তাকে বাড়ির ভেতরে ঢোকার অনুমতিও দিলাম। এখন প্রয়োজন হলে সে আমার বাড়িতেই চলে আসত এবং বাকি সময় দোকানেই থাকত। রমেশকেও এতে কোনো আপত্তি ছিল না, কারণ তার কাছে তো সে 5 বছরের ছোট ছেলে ছিল। বরং অমনের আশাতে আমাদের জীবনে কিছুটা রঙের ছোঁয়া লেগেছিল। এখন আমি আগের মতো বিষণ্ণ আর হতাশ থাকতাম না। কোনো কিছু প্রয়োজন হলে অমনকেই বলতাম। মৌসুম বদলানোর কারণে রমেশের স্বাস্থ্যের খুব খারাপ অবস্থা হয়েছিল। আমার কাছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকাও ছিল না। একদিন এমনিতেই আমার চোখে জল চলে আসে। আমন আমাকে দেখে জিজ্ঞেস করল, দিদি কি হয়েছে, কেন কাঁদছো? আমি তাকে বললাম, রমেশকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আমার কাছে টাকা নেই। আমি এই জীবন থেকে ত্যক্তবিরক্ত হয়ে গেছি। একা একা সব কষ্টের সঙ্গে লড়তে হয়। রমেশ তোমার সাহায্য ছাড়া বিছানা থেকেও উঠতে পারে না। যদি আমার কোনো সন্তান থাকতো তাহলে হয়তো আমার জীবনটা সহজ হয়ে যেত। কোনো এক দুর্বল মুহূর্তে আমি আমার মনের কথা আমনের সামনে প্রকাশ করে ফেলেছিলাম। আমার কথা শুনে অমন হাসতে হাসতে বলল, তাহলে দিদি সন্তান করে নাও, এতে কি সমস্যা? অমনের কথা শুনে আমি লজ্জা পেলাম। আমি তাকে কি করে বোঝাতাম যে রমেশ বিছানায় পড়ে আছে এবং তিনি এতটাই অসুস্থ যে আমরা সন্তান জন্ম দিতে পারব না। বিয়ের প্রথম কয়েক বছরে রমেশ চাইতেন না যে আমরা সন্তানের ঝামেলায় পড়ি, এবং যখন আমরা সন্তানের প্রয়োজন অনুভব করলাম তখন রমেশ এমন অবস্থায় চলে গেলেন যে সন্তান জন্ম দেওয়া অসম্ভব। হঠাৎই তাকে প্যারালাইসিসে পেয়ে বসেছিল এবং তারপরে তিনি আর কোনো কাজের ছিলেন না। প্রেমের বিয়েটা ধীরে ধীরে বাধ্যতার বিয়েতে পরিণত হল এবং এখন আমি বাধ্য হয়েই রমেশের সাথে আছি, কারণ এর বাইরে আমার কোনো উপায় ছিল না। অমন হয়তো আমার মুখের অভিব্যক্তি পড়ে ফেলেছিল। সে বলল, দিদি আপনাকে দুশ্চিন্তা করতে হবে না, আমি আপনার সাথে আছি, খুব তাড়াতাড়ি আপনার সব সমস্যা শেষ হয়ে যাবে। আমনের কথা শুনে আমি মুচকি হাসলাম। সে একাই এত সাহসী যে যে কোনো কষ্টের সঙ্গে লড়ে যেতে পারে, এবং আমি একটা এত বছর পার করে এসেও সাহস পাইনি। আমন তার মা বাবাকে 10 বছর বয়সে হারিয়েছিল এবং তারপরেও সে হারিয়ে যায়নি এই দুনিয়ার মেলায়। সে শুধু তার জীবনের পথ চলা অব্যাহত রাখেনি, বরং রমেশেরও অনেক যত্ন নেওয়া শুরু করল। আমি কোনো কাজের জন্য বাড়ি থেকে বের হতাম, তখন আমনি আমার স্বামীর দেখাশোনা করত এবং তার পাশে বসে থাকত। তাদের দুজনের মধ্যে না জানি কি কথা হতো, কিন্তু আমাকে দেখলে আমন সব সময় চুপ হয়ে যেত। আমন আমাকে কথা দিয়েছিল যে সে আমার সব অভাব পূরণ করবে, আর তার এই প্রতিশ্রুতি শুনে আমি মুচকি হাসতাম। আমি সন্তান জন্ম দিতে চাইতাম, আমার জীবনে সন্তান না থাকার যে অভাব তা পূরণ করতে চাইতাম। কিন্তু আমন এই ইচ্ছা কিভাবে পূরণ করতে পারবে? তার খুশির খাতিরে আমি মুখে হাসি সাজালাম। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই আমার শরীরে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। আমার শরীর খুব খারাপ হচ্ছিল। তখন আমনি আমাকে টাকা দিয়ে বলল, দিদি ডাক্তারের কাছে দেখিয়ে আসুন। তার কথায় আমি ডাক্তারের কাছে গেলাম, আর সেখানে আমার জীবনের সবথেকে বড় ধাক্কা খেলাম। ডাক্তার জানালেন যে আমি গর্ভবতী। এটা কিভাবে সম্ভব? রমেশ তো এমন অবস্থায় ছিলেন না যে বাবা হতে পারবেন, তাহলে আমি গর্ভবতী হলাম কিভাবে? আমি কাঁপতে কাঁপতে রিপোর্ট হাতে নিয়ে বাড়ি ফিরে এলাম, আর সাহস করে যখন এই কথা রমেশকে জানালাম,
তখন সে হাসি মুখে বলল, হতে পারে যে আমি এখন এতটা সক্ষম যে একজন সন্তানের বাবা হতে পারি। যদি ঈশ্বর আমাদের এই আনন্দ দিয়েছে, তবে এটা হাসি মুখে মেনে নাও। রমেশের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। সত্যিই কি আমি রমেশের সন্তানের মা হতে যাচ্ছি? এই কথা এমন ছিল যে আমার বিশ্বাসই হচ্ছিল না। রমেশের অবস্থায় কোনো পরিবর্তন তো চোখে পড়েনি, তাহলে এটা কিভাবে সম্ভব? যাই হোক, আমি মেনে নিলাম যে আমি রমেশের সন্তানের মা হতে চলেছি। এরপর আমি নিজের যত্ন নিতে শুরু করলাম। আমরাও এই খবর পেয়ে গিয়েছিল, আর সে এতটাই খুশি ছিল যেন তার নিজের বাড়িতে সন্তান আসতে চলেছে। সে দোকান থেকে সময় পেলে আমাদের বাড়িতে আসত এবং রমেশের দেখাশোনা করতে সাহায্য করত। রমেশের যত্ন নেওয়ার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিয়েছিল, কারণ আমার শরীরের অবস্থাও ভালো ছিল না। দিন যেতে লাগলো এবং পুরো 9 মাস পরে আমি একটি সুন্দর সন্তানের জন্ম দিলাম, যে দেখতে ছিল না আমার মতো, না রমেশের মতো। বরং অবাক করা ব্যাপার হলো, সে একদম আমনের মতো দেখতে। আমি কখনো আমার সন্তানের মুখের দিকে তাকাতাম, কখনো আমনের দিকে। একদিন আমন নিজেই হাসতে হাসতে এমন কিছু বলল যে আমি চমকে গেলাম। সে বলল, দিদি, দিনরাত আপনি আমাকে এত বেশি দেখেছেন যে আপনার সন্তানও আমার মতো দেখতে হয়ে গেছে। বলে না, যে চেহারা মা গর্ভাবস্থায় বেশি দেখে, সন্তানও তার মতোই হয়। আমনের কথা শুনে আমি শুধু চমকাইনি, বরং লজ্জিত হলাম। এত কম বয়সে তার এইসব কথা জানার অভিজ্ঞতা সত্যিই অবাক করা। আমার কোলে সন্তান এসেছে, আর আমার খুশির কোনো সীমা ছিল না। কিন্তু এখন খরচ আগের চেয়েও বেশি বেড়ে গেছে, আর বুঝতে পারছিলাম না যে এই খরচ কিভাবে সামাল দেব। তারপর আমনি সন্তানের খরচের জন্য টাকা দিতে শুরু করল। আমার এবং আমার সন্তানের সমস্ত দায়িত্ব এখন পুরোপুরি তার কাঁধে। রমেশের প্রতিও আমন কখনো অবহেলা করেনি। আমি আমনকে ছোট ভাইয়ের মতোই মানতে শুরু করলাম, কারণ তারই জন্য আমাদের পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছিল। এরপর আমার সন্তান যখন 6 মাসের হলো, তখন জানতে পারলাম আমি আবার গর্ভবতী। এটা শুনে আমি আবার অবাক হয়ে গেলাম। এত তাড়াতাড়ি কিভাবে আমি আবার গর্ভবতী হলাম, যখন আমাদের বিয়ের প্রায় 8 বছর পেরিয়ে গিয়েছে এবং এর আগে কখনো এমন কিছু হয়নি। আমি ভয় পাচ্ছিলাম, এত তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানের দায়িত্ব আমি কিভাবে সামলাবো। আমার প্রথম সন্তানও এখনো খুবই ছোট, আর রমেশের দায়িত্ব তো আলাদা। আমি এই চিন্তায় ছিলাম যখন রমেশ আমাকে বোঝাল এবং বলল, যখন ঈশ্বর আবার আমাদের এই আশীর্বাদ দিয়েছেন, তবে এটাও গ্রহণ করুন। যেমন প্রথম সন্তান আমাদের কাছে এসেছে, তেমনি দ্বিতীয়টাও চলে আসবে। আমি রমেশের কথা মেনে নিলাম এবং নিজের ভাগ্যকে গ্রহণ করলাম। এখন আমি আগের থেকেও বেশি সতর্ক হয়ে গেলাম, কারণ আমাকে 2 সন্তানের দায়িত্ব একসঙ্গে নিতে হবে। আম্মু এই কথা জানতে পেরে আমাকে আবার আশ্বাস দিল যে সে সবরকমভাবে সাহায্য করবে। সে আগের মতোই আমার এবং বাচ্চাদের পুরো খেয়াল রাখতে শুরু করল। এখন তো আমন রমেশের যত্ন নেওয়ার দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নিয়েছিল, কারণ আমার অবস্থাও আবার আগের মতো খারাপ হয়ে গিয়েছিল। দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল এবং এইবারও 9 মাস পরে আমি আরেকটি সন্তানের জন্ম দিলাম। এই সন্তানও আগের সন্তানের মতোই সুন্দর এবং মিষ্টি ছিল, কিন্তু আবারও সন্তানের চেহারা আমনের সঙ্গে মিলছিল। আমার আবারও একই চিন্তা মাথায় আসতে শুরু করেছিল, কিন্তু আমি এইসব কথা এড়িয়ে গিয়ে আমার দায়িত্বের মধ্যে ডুবে গেলাম। এখন আমি 2 সন্তানের সঙ্গে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে রমেশের যত্ন নেওয়ার সময় পেতাম না। আম্মু আমার সন্তানের দেখাশোনার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিল। সে এখন আমার সন্তানদের নিজের বাড়িতে নিয়ে যেত এবং তাদের ঘুম পাড়িয়ে দিত, যাতে আমি একটু স্বস্তি পেতাম। আমন শুধু আমার সন্তানদের যত্ন নিত না, বরং আমার বাড়ির কাজেও সাহায্য করত। সে পুরোপুরি আমাদের পরিবারের অংশ হয়ে উঠেছিল। রমেশও আমনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে গিয়েছিল এবং তাকে ছোট ভাইয়ের মতো মনে করত। সময় খুব দ্রুত চলে যাচ্ছিল। এখন তো আমার এবং আমনের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল যে আমরা একে অপরকে মনের সব কথা বলতাম। আমি সারা দিন বাচ্চাদের পেছনে ছুটে বেড়াতাম এবং রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম।
আমন প্রায়ই রাতে আমার সন্তানদের দেখাশোনার জন্য আসতো এবং তাদের নিজের সঙ্গে ঘুম পাড়াত। এই বিষয়টি আমার জন্য অবাক করার মতো ছিল যে মাত্র 6 বছর বয়সের একটি ছেলে কিভাবে এত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছিল। আমন কখনো আমার কাছে কোনো অভিযোগ করেনি যে বাচ্চারা তাকে বিরক্ত করে বা তার ঘুম নষ্ট হয়, বরং সে খুব আনন্দের সঙ্গে আমার সন্তানদের সামলাত। তার এই মনোভাব এবং সাহায্য আমার জন্য আশীর্বাদের চেয়ে কম ছিল না। এখন আমার জীবনের একটি বড় অংশ আমনকে ঘিরে আবর্তিত হচ্ছিল। 3 সন্তানের মা হওয়ার পর আমার পুরো দিন বাচ্চাদের এবং বাড়ির কাজকর্মে কেটে যেত, আর রাতে আমি ক্লান্ত হয়ে পড়ে যেতাম। আমন, যে এখন আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল, প্রায়ই রাতে আমার সন্তানদের দেখাশোনার জন্য আসত এবং তাদের নিজের সঙ্গে নিয়ে যেত। সে তাদের ঘুম পাড়িয়ে দিত এবং নিজেও তাদের সঙ্গে ঘুমাত, যার ফলে আমি শান্তিতে ঘুমাতে পারতাম। এক রাতে যখন আমার 3 সন্তান খুব বেশি বিরক্ত করছিল, তখন আমন আমাকে বলল, ভাবি, এদের আমাকে দিয়ে দিন এবং আপনি শান্তিতে ঘুমিয়ে নিন। আমি আনন্দের সঙ্গে সন্তানদের আমনকে দিয়ে দিলাম। সে প্রতিবারের মতো আমার জন্য দুধের গ্লাস নিয়ে এসেছিল। সে আমার দিকে দুধের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, নিজের খেয়াল রাখবেন। আমি দুধের গ্লাস হাতে নিয়ে আমনকে ধন্যবাদ জানালাম। সে বাচ্চাদের নিয়ে চলে গেল। হঠাৎ আমার হাত থেকে দুধের গ্লাস ফসকে পড়ে গেল, যার ফলে আমার কাজ আরও বেড়ে গেল। আমি তাড়াতাড়ি ঘর পরিষ্কার করলাম এবং ঘরদোর ঝাড়ামোছা করে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমার মনে হলো যেন কেউ আমার ঘরে উপস্থিত আছে। আমার নিঃশ্বাস আটকে আসছিল, মনে হচ্ছিল যেন কেউ ঘরে চুরি করতে এসেছে। তারপর আমি বিছানার কাছে কারো উপস্থিতি অনুভব করলাম। যখন কেউ আমার শরীরের সঙ্গে খেলা করার চেষ্টা করছিল, তখন আমি উঠে বসে চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার শুনে রমেশেরও ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি ঘরের লাইট জ্বালালাম, আর যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার গায়ের রোঁয়াও খাড়া হয়ে গেল। আমাদেরই পাড়ার এক লোক আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল, যেন সে আমার উপর ঝুঁকতে চেষ্টা করছিল। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। প্রথমে সে লজ্জিত হলো, তারপর বলল, ভাবি, আমি কিছু করিনি। আপনার স্বামী নিজেই আমাকে অনুমতি দিয়েছেন যে আমি প্রতি রাতে আপনার সঙ্গে এই কাজ করতে পারি। তাই আমি একজন করে খদ্দের খুঁজে এনে কাজটা করতাম, টাকা নিতাম, তারপর সেই টাকা আপনাদের উপখরচ করতাম। তার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। সে জানান যে রমেশ তাকে নিজেই এই কাজের অনুমতি দিয়েছে, যাতে বাড়ির আর্থিক অবস্থা ভালো হয়। আমি বুঝতে পারছিলাম না কি ঠিক আর কি ভুল। সে লোকটা আরও বলল, রমেশ ভাই অনেক চিন্তিত ছিলেন। যখন তিনি জানতে পারলেন যে আমি মহিলাদের কেনাবেচার কাজ করি, তখন নিজেই আমাকে এই কাজের অনুমতি দেন। রাতে আপনার ঘরে আমি থাকতাম আর আপনার সম্মান নিয়ে খেলতে চাইতাম। এই কথাগুলো আমাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। আমি কখনো ভাবতেও পারিনি যে রমেশ এমন কাজে জড়িয়ে পড়তে পারেন। আমার চিৎকার শুনে আমন দৌড়ে ঘরে এসে পৌঁছালো। তাকে দেখেই ওই লোক বলল, আমন, তুই তো বলেছিলি যে ভাবি জ্ঞান হারিয়ে থাকবে, আমি সহজেই আমার ইচ্ছা পূরণ করতে পারব। কিন্তু ও তো জেগে আছে। ওই লোকের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমন ভাই আমার দিকে তাকিয়ে রইল। আমার কিছুই বুঝে আসছিল না কি ঘটছে। লোকটি রাগে গালাগালি করতে করতে বেরিয়ে গেল। আমি ঘৃণা ভরে আমনকে জিজ্ঞেস করলাম, এটা সব কি হচ্ছে? তখন আমন বলল, আপনার স্বামী রমেশের কাছে এত টাকা ছিল না যে তিনি এই বাড়িটা চালাতে পারেন। তাই তিনি আমাকে বাধ্য করেছিলেন যে আমি আপনার কেনাবেচা করি। যখন কোনো খদ্দের পেতাম, তখন আমি আপনার সন্তানদের নিয়ে যেতাম এবং ঘুমের ওষুধ দুধের মধ্যে মিশিয়ে আপনাকে খাইয়ে দিতাম। আপনি ঘুমিয়ে যেতেন আর খদ্দের এসে আপনাকে ব্যবহার করে চলে যেত। এই 3টি সন্তানও কোনো না কোনো খদ্দেরেরই, কারণ রমেশ ভাই তো বাবা হতে পারেন না। আমি আপনার সঙ্গে কিছু ভুল করিনি। যা করেছি আপনার স্বামীর অনুমতিতেই করেছি। আমি আপনাকে তার অনুমতি নিয়ে বিক্রি করেছি। আমনের কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি অবাক হয়ে রমেশের দিকে তাকালাম। তখন তিনি চোখ নামিয়ে নিলেন এবং নিজেই বললেন, আমার অসুস্থতার কারণে বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি তোমাকে সন্তানও দিতে পারিনি।
খাওয়ার সংকটও শুরু হয়েছিল। এসব দেখে আমার মনে অনেক কষ্ট হতো, কিন্তু আমি কিছু করতে পারতাম না। তাই যখন বুঝতে পারলাম আমন কি কাজে জড়িয়ে আছে, তখন আমি নিজেই তাকে বললাম যে সে যেন প্রতিদিন রাতে তোমাকে কারো না কারো কাছে বিক্রি করে দেয়। আমি নিজেই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতাম, তাই কিছুই বুঝতে পারতাম না। আমনও একজন খদ্দের নিয়ে আসত এবং সকাল হওয়ার আগে খদ্দের চলে যেত। সন্তান হওয়ার পর তুমি খুশি হয়ে গিয়েছিলে, আর আমাদের বাড়ির অবস্থাও বদলে গিয়েছিল, এবং আমি এতটুকুই চাইছিলাম। রমেশের কথা শুনে আমি মাথা ধরে বসে পড়লাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার নিজের স্বামী আমার উপর এত বড় অন্যায় করতে পারে। বাড়ির অবস্থার উন্নতির জন্য এবং আমার কোল ভরানোর জন্য তিনি আমনের সঙ্গে মিলে আমার অস্তিত্বের কেনাবেচা করেছিলেন। আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে কিছুটা সামলে নিয়ে আমি আমনের সামনে হাত জোট করে বললাম, আমাদের জীবন থেকে চলে যাও। তোমার আসার আগে আমরা দরিদ্রতার মধ্যে ঠিকই জীবনযাপন করছিলাম, কিন্তু আমার স্বামী কখনো আমার সম্মানের কেনাবেচা করেনি। না, তার মনে এরকম কোনো চিন্তা এসেছিল। নিঃসন্দেহে এই সব তোমার শেখানো পথ। আমি বুঝে গেছি কেন তুমি মহিলাদের দোকান খুলেছিলে। এই অজুহাতে তুমি মহিলাদের দুর্বলতার কেনাবেচা করো। আমি আমনকে বললাম দোকান ছেড়ে দিতে এবং তার কোল থেকে আমার সন্তানদের কেড়ে নিলাম। আমার ছোট্ট 3টি সন্তান আমার সামনে ছিল, যাদের বাবার পরিচয় আমার জানা নেই। আমি তো নিজের ওপরই বিরক্ত হচ্ছিলাম যে কিভাবে একটা বোকা হলাম, যে বুঝতে পারিনি এই সন্তানগুলো আমার স্বামীর নয়। কেন আমি ওই 2 পুরুষের হাতে এতটা বোকা হয়ে গিয়েছিলাম? আমার অপরাধী শুধু আমন নয়, বরং রমেশও ছিল। কিন্তু আমি কি করতে পারতাম? আমি তো রমেশের স্ত্রী এবং তার অবস্থাও এমন নয় যে আমি তাকে ছেড়ে চলে যেতে পারি। যদি রমেশ সুস্থ থাকত এবং তারপর আমার সঙ্গে এভাবে করত, তাহলে আমি তাকে ছেড়ে চলে যেতাম। কিন্তু এখন তার অবস্থাও এমন নয় যে আমি তাকে ছেড়ে চলে যেতে পারি। তাই আমি বাধ্য হয়ে তার সঙ্গে থাকা শুরু করলাম। আমন দোকান ছেড়ে চলে গেল। আমি সেই দোকানে কিছু পুঁজি দিয়ে মহিলাদের জিনিস রাখলাম এবং নিজেই দোকান চালাতে শুরু করলাম। খদ্দের তো আগে থেকেই ছিল, তাই আমার দোকান চলতে শুরু করল এবং জীবিকা নির্বাহ হতে লাগল। আমি আমার সন্তানদের বুকে জড়িয়ে নিলাম, কারণ তারা আমার সন্তান। তাদের বাবা কে সেটা আমি জানি না, কিন্তু আমি তাদের আমার গর্ভ থেকে জন্ম দিয়েছি। তাই তাদের জন্য আমার ভালোবাসা কমে যায়নি। আপনারা বলুন, আমার সঙ্গে যা হয়েছে তা কি ঠিক ছিল? আমার স্বামীর কি এই কাজ করা উচিত ছিল? বাড়ির অবস্থার উন্নতির জন্য কোনো পুরুষ কি তার স্ত্রীর সম্মানের কেনাবেচা করতে পারে? আমার কি নিজের সন্তানদের ছেড়ে দেওয়া উচিত ছিল? আজকের যুগে কোনো কমবয়সী বা তরুণ ছেলের ওপর কি বিশ্বাস করা উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি ভবিষ্যতেও এমনই দুর্দান্ত কন্টেন্ট দেখতে পারেন।